আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, আলোচনা হলো যেসব বিষয়ে। সুপ্রিয় দর্শক, পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার 15 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি 2025 এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটির গঠন করে অন্তর্বর্তী সরকার। তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রদান করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ। এই কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। সেই কাজের জন্যই প্রথম বৈঠকে বসেন কমিটির সদস্যরা। উল্লেখ্য, গত বছরের 27 জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন চলিত বছরের 21 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। তবে আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে অনেক জলগলা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, বিদ্রোহ হয়েছে এবং কি এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক ঝামেলা করেছেন এবং যমুনাও ঘেরাও করার চেষ্টা করেছেন। যদিও তা সে সব যে আন্দোলন, যদিও অন্তর্বর্তী সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু ভেঙে দেয়। তবে বিদ্রোহ সামলাতে না পেরে অল্প ব্যবধানে হারলো যে বিএনপি প্রথম জয় জামাতের। কারণ তারা এই যে বাংলাদেশের যে পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য, এটা কিন্তু যে আমাদের তারেক রহমান বর্তমানে যে তিনি বিএনপির চেয়ারম্যান, তিনি কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছেন যে পে স্কেল তারা যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে কিন্তু পে স্কেল নিয়ে আসলে কাজ করবেন এবং পে স্কেল বাস্তবায়নের জন্য তারা কাজ করতে আগ্রহী। এটা কিন্তু জামাতের আমিরও বলেছেন এবং যদিও এই নির্বাচন হয়ে গেছে এবং বিশাল জয় পেয়েছে কিন্তু বিএনপি, আপনারা জানেন। কিন্তু এই নতুন সরকার গঠন করার পর আসলে এই পে স্কেলের কথা তাদের মনে থাকবে কিনা সেটাও একটা দেখার বিষয়। যাই হোক, নতুন সরকারের প্রথম কাজই হোক পে স্কেল বাস্তবায়ন। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘ আন্দোলনের পরও নতুন বেতন কাঠামো নিয়ে গেজেট প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। শেষ মুহূর্তে এসে সরকারি চাকরিজীবীদের নতুন কর্মসূচি কঠোরভাবে দমন করে সরকার। গেল বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে এই সরকারের কাছে পে স্কেল নিয়ে কর্মচারীদের চাহিদা ব্যাপক। নির্বাচনের আগে অবশ্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন যথাসময়ে পে স্কেল দেওয়া হবে। ওই বক্তব্যের আশায় বুক বাঁধে সুবিধাভোগীরা। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই সরকারের কাছে আমাদের আশা অনেক। আমরা চাই নতুন সরকারের প্রথম কাজই হোক পে স্কেল বাস্তবায়ন। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে কর্মচারীরা খুশি হবেন এবং নতুন উদ্যমের কাজ করার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবেন। এর আগে গত 21 জানুয়ারি নবম পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় এই কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের কমিশন এ প্রতিবেদন উপস্থাপন করে।
এতে বেতন কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করা হয়। এতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকার করার প্রস্তাব দেওয়া হয়। ওই সুপারিশ বাস্তবায়ন ও গেজেট প্রকাশ করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন কর্মচারীরা। এই দাবিতে নানা কর্মসূচি পালন করে তারা, কিন্তু এসব আন্দোলন করেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তাই নতুন সরকারের দিকে তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা। তবে যদিও তারেক রহমান কিন্তু আশ্বাস দিয়েছেন যে পে স্কেল খুব শীঘ্রই তারা দেবে, তবে এটা কবে দেবে এটা কিন্তু তারা সময় বলে দেয়নি। তবে তিনি যদিও বিজয় লাভ করেছেন, কিন্তু দেওয়ার জন্য হয়তোবা আরো সময় আছে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু একটু ধৈর্য সহকারে এগুলো আসলে নিতে হবে, কারণ ধৈর্য ছাড়া এগুলো কিন্তু সম্ভব না। যদিও এগুলো কিন্তু 1-2 টাকার ব্যাপার না, এটা কিন্তু অনেক টাকার ব্যাপার, আপনারা জানেন। কারণ পে স্কেল কিন্তু এখন বর্তমানে কিন্তু ভাইরাল ইস্যু। পে স্কেল বাস্তবায়নে তারেক রহমানের সাক্ষাৎ চান নেতারা। পে স্কেল বাস্তবায়নে ঐক্য পরিষদ নতুন সরকারের কাছে তাদের 7 দফা দাবি উপস্থাপনের উদ্যোগ নিয়েছে। সংগঠনটির নেতারা শীঘ্রই বিএনপির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানাবেন। দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এই সংগঠনের সঙ্গে শিক্ষক, কর্মচারী সহ দেশের 22 লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত রয়েছেন। শনিবার 14 ফেব্রুয়ারি সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী গণমাধ্যমকে জানান, নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, আমরা আশা করি তিনি আমাদের দাবি বাস্তবায়নে ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন। এর আগে ওয়ারেস আলীর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দপ্তরে লিখিত আবেদন করা হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন। 2015 সালের বৈষম্যমূলক পে স্কেল দেওয়ার পর থেকে সংগঠনটির যে বৈষম্য নিরসনের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আবেদনে আরো বলা হয়, বর্তমানে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বেড়ে যাওয়ায় 11 থেকে 20 গ্রেড ভুক্ত কর্মচারীদের মানবতার জীবনযাপন করছেন। তবে সংগঠনের 7 দফা দাবির মধ্যে রয়েছে: 1:4 অনুপাতে 12 ধাপ সর্বনিম্ন 35,000 টাকা বেতনে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন। 2. 2015 সালের পে স্কেল গেজেট প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। 3. সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন। 4. ব্লক পোস্টে কর্মরত সহ সব পদে কর্মচারীদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান। 5. বাজার মূল্য ও মূল্যস্ফীতি বিবেচনায় সব ভাতা পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা প্রবর্তন। 6. চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়স 62 বছর নির্ধারণ। 7. উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদোদ্ধারীদের চাকরিকাল গণনা বৈষম্যমূলক আদেশ বাতিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় থেকে সরকারি চাকরিজীবীরা পে স্কেল দাবিতে আন্দোলন করে আসছিলেন। সে সময় সরকার একটি কমিটি গঠন করলেও নির্বাচনের আগে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে আপনারা জানেন যে পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন যে 5 দফা দাবি, সেটা আপনাদের জানিয়ে দিই। এটা কিন্তু আসলে নির্বাচনের আগে এই দাবিগুলো করেছিলেন, তবে এ নিয়ে কিন্তু আন্দোলনও করেছেন। এই আন্দোলন কিন্তু অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছিল। যদিও সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয় অন্তর্বর্তী সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি গিয়েছিলেন সেখানে, তাদেরকে ধমকাল, তারপর গরম পানি, আরো বিভিন্ন ধরনের যে সান গ্রেনেড দিয়ে তাই সেই আন্দোলন ভেস্তে দেয়।
আগামী বছরের জানুয়ারি থেকে বেতন কমিশনের পে কমিশন যে সুপারিশ বাস্তবায়ন সহ 5 দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ করেছেন কর্মচারীর সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। তবে এই যে আব্দুল গনি রোডের সচিবালয় সড়ক নগর গণপূর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সমাবেশের বক্তারা বলেছিলেন যে কর্মীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের আর বিলম্ব করা যাবে না। তবে 2025-2026 মধ্যেই নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী জানুয়ারি থেকে কার্যকর করারও দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু তাদের যে 5 দফার দাবির মধ্যে ছিল যে 2025-এর মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং 1 জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন, টাইম স্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং সচিবালয়ের মতো নিয়োগ বিধি প্রণয়নের জাতীয় সার্ভিস কমিশন গঠন, ওয়ার্ক চার্জ, কন্টিনেন্ট পেইড মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী কর্মচারীদের নিয়মিতীকরণ, ন্যায্য মূল্য, মানসম্মত রেশন প্রদান, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, শূন্য পদে রাজস্ব খাত নিয়োগ এবং ব্লক পোস্টে পদোন্নতি ব্যবস্থা ও ILO কনভেনশনের 87 ও 98 ধারার আলোকে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান। তবে যদি এই সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে 22 লাখ লোক আছেন তাদের যদি বেতন বাড়ানো হয়, তাহলে আসলে বেসরকারি প্রতিষ্ঠানের যারা চাকরিজীবী আছেন, যারা চাকরি করেন, আসলে তাদের জন্য সরকার কি করবে, এটা কিন্তু একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা শুধু আমার না, এই প্রশ্নটা যারা বাংলাদেশের নাগরিক আছেন তাদের সকলেই। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু চাকরি করে না, চাকরি কিন্তু যারা বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা কিন্তু আসলে চাকরি করে। এটা আমি কেন বললাম, দেখেন, হয়তোবা সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরি করে 5 লাখ, ধরেন 25 লাখ, কিন্তু বাকি 3 থেকে 4 কোটি লোকে চাকরি করে কিন্তু বেসরকারি। এখন যদি সরকারি কর্মকর্তাদের চাকরি মানে পে স্কেল বাড়ানো হয়, তাহলে বেসরকারি প্রতিষ্ঠানের কি অবস্থা হবে? কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সাথে সাথে কিন্তু সবকিছুর দাম বৃদ্ধি হয়ে যাবে। আপনার বাসা ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সবকিছুর দাম হুড়হুড় করে বেড়ে যাবে। কিন্তু যারা এই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জন্য আসলে কি করবে সরকার? অর্থাৎ আমি বলতে চেয়েছি, তাদের জন্য একটা সুন্দর একটা বেতন স্কেলও ঠিক করে দেওয়া উচিত তারেক রহমানের, অর্থাৎ বর্তমান সরকার যারা আছেন তাদের দায়িত্ব। কারণ এখন বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্তমান যে ঊর্ধ্বগতি, তাতে কিন্তু যারা নিম্ন শ্রেণীর বেতনে চাকরি করে তাদের কিন্তু পরিবার নিয়ে, অর্থাৎ 4-5 জন পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হয়। যেমন এই যে আমি, দেখেন, আমিও কিন্তু একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার বেতন আনুমানিক ধরেন 20,000। আমার ফ্যামিলিতে লোক আছে ধরেন 5 জন, আমার ওয়াইফ, আমি এবং 2টা বাচ্চা, আরো একজন আছে। এই 5 জন, এই মিনিমাম 5 জন বা 6 জনের পরিবার নিয়ে আসলে বর্তমানে 20,000 টাকা কি একদম বেশি? বা 20,000 টাকা দিয়ে কি চলা যায়? ধরেন আমি শহরে থাকি, আমার বাসা ভাড়া আছে মনে করেন 2,000, এবং আমার খাওয়ার বাবদ আছে আরো ধরেন 4,000, কত 6,000, এবং আরো আছে মনে করেন আনুষঙ্গিক আমার যে মোবাইল খরচ বা নাস্তা বিল টিল নিয়ে আরো ধরেন 2,000, 8,000 টাকা থাকে, কত 12,000। এখন এই 12,000 ভিতর যদি আপনি দেশে দিতে চান, তাহলে দেশে মনে করেন আপনি, আর মনে করেন আপনার যদি 1-2টা ডিভাইস থাকে, সেখানে মনে করেন আরো 2,000, তারপর টাকা দেওয়া লাগে কত, বাড়িতে থাকে কত 10,000। 10,000 টাকা দিয়ে এই যে 4 জন বা 5 জন ফ্যামিলি বাড়িতে যারা থাকে তাদের কি সম্ভব? দেখেন, এটাও আমি আপনাদের সাথে কিছুটা ক্লিয়ার করি। মনে করেন 1 বস্তা চাল লাগে 6 জনের, মনে করেন বাড়িতে আরো 6 জন আছে, যারা আছে 1 বস্তা চাল, অর্থাৎ
50 কেজি ধরেন বা 1 মনই ধরেন, 1 মন চালের দাম আছে আপনার 2000 টাকা। এবং আপনার দুটো বাচ্চা লেখাপড়া করে, তাদের মনে করেন দৈনিক খরচা আছে আরো মনে করেন মাসে মনে করেন আরো 2000 টাকা, 4000। তারপর হচ্ছে আপনার যে শাক সবজি, এতে যায় মনে করেন 2000, 6000। তারপর হচ্ছে মাছ, আপনি মাছটা খাবেন, তাতে যায় মনে করেন 3000, কত 9000। তারপর থাকে আপনার আর মনে করেন 1000 এই বাচ্চাদের প্রাইভেট খরচ। তারপর আপনার মনে করেন তাদের কাপড় চোপড় নেওয়া লাগবে, মাঝে সাঝে ওষুধ। অর্থাৎ একজন মানুষের মানে সর্বনিম্ন বেতন যদি মনে করেন সর্বনিম্ন একাল 25,000 বা 30,000 করা হয়, তাহলে মোটামুটি একদম চলা যায়। এছাড়া কোনো ক্রমেই কিন্তু সম্ভব না। আপনি শুধু চাকরি করবেন, আপনার কিছু ভবিষ্যতের জন্য করা লাগবে না, আপনার বাচ্চাদের পড়ানো লাগবে না, বাচ্চাদের প্রাইভেটের খরচ কিন্তু আমি ধরে নিই। দেখেন, অতএব আমি মনে করি একজন মানুষের মানে যেই চাকরি করুক সর্বনিম্ন তার বেতন একদম 25,000 করলে তাহলে মোটামুটি পোষাবে, নতুবা আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কষ্ট হবে। তবে সরকারের উচিত এই পে স্কেলে বাড়ানোর সাথে সাথে যেন বেসরকারি প্রতিষ্ঠানেও তাদের নজর থাকে এবং তাদেরকেও যেন সতর্ক করে দেয় এবং তাদেরকেও যেন বেতন বাড়ানোর জন্য একটা বলে দেয় বা চাপ ক্রিয়েট করে। তাহলেই আমরা সবাই মিলে সবাই শান্তিতে বা 4টা ডাল ভাত খেয়ে থাকতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাড়ানোর সাথে সাথে যেন প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানের যেন এই বেতন বাড়ানোর জন্য সরকার চেষ্টা করে। আজ আমি আমি এই শুধু পে স্কেল না, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম একদম হিসাব টোটাল করে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।